চিন্তাধারা দেখে অবাক বনে গেল শ্রাবণ। কয়েক মুহূর্ত কি I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. মেয়ের বিয়ে কি করে হয়? মানে তুমি আমার কথা বুঝতে পেরেছো তো? ঈশা নিচে চল, আমি এক্ষুনি সবাইকে বলতে চাই আমি তোর আর তুর্যর বিয়েটা ক্যান্সেল করেছি। ঈশার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে। তুর্য বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের পানে। শ্রাবণ তুর্যর শার্টের কলার ছেড়ে দিয়ে ঈশার হাত ধরে রওনা হলো নিচে। তুর্য দৌড়ে এসে সামনে দাঁড়ালো ওদের। বোকা গলায় কতক্ষণ আমতা আমতা করে ঈশার পানে তাকালো। অপরাধ বোধে হাঁপিয়ে উঠে বলল, ঈশা, শ্রাবণ এসব কি বলছে? ওকে বোঝাও। আমি তোমার হাজবেন্ড। তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? আমি কি তোমাকে... জাস্ট শাট আপ তুর্য। রক্ত চোখে চেয়ে ঈশার সঙ্গে আর জাস্ট একটা কথা বলার দুঃসাহস দেখালে আমি তোমার জিভ টেনে আলাদা করে ফেলবো। তুমি চিনো না আমাকে, প্রয়োজনে আমি কতটা ভয়ানক হতে পারি কোনো আইডিয়া নেই তোমার। শ্রাবণের শান্ত স্বরের হুমকি ভেতরটা নাড়িয়ে দিল তুর্যর। নিজের ভালো ভেবে সরে গেল সে। শ্রাবণ আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না, হুড়মুড় করে চলে গেল ঈশাকে নিয়ে। তুর্য ওদের যাওয়ার পানে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। ঈশাকে সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। এত কাজকর পুড়িয়ে শেষে অবধি এতে কিছুতেই মেনে নিতে পারবে না সে। বাড়ি ভরা লোকের সামনে খান সাহেবের উচ্চস্বর প্রতিধ্বনিত হতেই সকল কোলাহল শোরগোল থেমে গেল। শ্রাবণ দাঁতে দাঁত চিবিয়ে নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করছে। ঈশা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। শমশের সাহেব, সাজ্জাদ সাহেব একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলেন। মেয়ে বিদায়ের সময় আবার কোন আপদ হলো? মনে মনে ঠিক এটাই ভাবছেন। আফিয়া বেগম, নূপুর বেগম এবং মরিয়ম বিবি হাতের কাজ ফেলে দৌড়ে এলেন উপস্থিত মহলে। বিয়েটা তো সুষ্ঠুভাবেই এগোচ্ছিল, হঠাৎ কি গন্ডগোল বাঁধলো? হ্যাঁ দাদাজান, তুর্য এবং ঈশার বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। ঈশা তুর্যকে বিয়ে করবে না। ও দাদু ভাই, তুই এসব কি বলছিস রে? দ্রুত পায়ে এগিয়ে এলেন আনোয়ারা বেগম। শ্রাবণের পিছে কাঁধে হাত বুলিয়ে কথাটা বলেই থামলেন না, পুনরায় বললেন, মাথা ঠান্ডা কর ভাই, এত রেগে আছিস কেন? কি হয়েছে? দাদু, আমার কথা একদম ঠান্ডাই আছে। আমি মাথা গরম করে কিংবা রাগের মাথায় কিছু বলছি না। যা বলছি একদম ভেবে চিন্তে বলছি। তুর্যর বাবা এবং মাও উপস্থিত রয়েছেন এইখানে। শ্রাবণের এহেম বাণীতে তারা অবাক হলেও খানিক ক্ষিপ্র হয়ে উঠলেন। বিয়ে ভাঙছো মানে? বিয়ে ভাঙার তুমি কে? হ্যাঁ, তুমি কি গুরুজন? তুর্যর মায়ের কথায় তাচ্ছিল মিশ্রিত হাসল শ্রাবণ। ফ্রু চুলকে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে এগিয়ে গেল খান সাহেবের দিকে। খান সাহেবের হাত দুটো ধরে পূর্বেই সেই গম্ভীর ভাবটা ফিরিয়ে এনে শান্ত স্বরে বলল, আমার প্রতি ভরসা আছে তো তোমার? লোকের কথায় তুমি কারোর জীবন নিয়ে এমন উদাসীনতা দেখাতে পারো না। তুমি জানো না তুর্য কতটা অযোগ্য এই সম্পর্কের জন্য, এবং অবশ্যই একজন মানুষের তালিকাতেও ওর কোনো স্থান হতে পারে না। অধৈর্য হয়ে উঠলেন খান সাহেব। বিরক্ত হয়ে শ্রাবণের থেকে হাত ছাড়িয়ে অন্য পাশে সরে গেলেন। তিতির, তুতুন, আফিয়া বেগম এবং নূপুর বেগম গিয়ে দাঁড়ালো ঈশার পাশে। তিতির ঈশাকে নিজের কাছে টেনে নিয়ে আস্তে করে জানতে চাইল, কি হয়েছে রে ভাই, এমন ক্ষেপে আছে কেন? তুর্জয় ভাই কি কিছু করেছে? ঈশা কিছু বলতে পারল না। আফিয়া বেগম ঈশাকে বুকে টেনে নিলেন। খানিকটা সময় পেরিয়ে গেল নীরবতায়। নূপুর বেগম বললেন, কিছু না হলে শ্রাবণ এমন ক্ষেপ্ত নাকি, তাই না? বল ভাবি। এই ঈশা, বল না মা, কি হয়েছে? ঈশা নিজের মাঝে নেই যেন। ছাদে যা ঘটলো, তারপর এখানে পুনরায় যা ঘটছে। এই বিষয়ে আমরা পরে কথা বলি। এখন এই ঘরভর্তি লোকের সামনে সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। ছেলের হাত ধরে পাশে টেনে আনলেন শমশের সাহেব। গলার স্বর খাদে নামিয়ে কিঞ্চিত রাগী গলায় বললেন শেষোক্ত কথাটা। শ্রাবণ বাবার থেকে হাত ছাড়িয়ে নিয়ে পুনরায় খান সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। এবার সে গম্ভীর নয়, বরং তীব্র ক্ষোভে ফেটে পড়ছে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে উঠল, তুর্য তোমার বাড়ির সম্মানকে 2 পয়সারও দাম দেয় না খান সাহেব। তুমি কি জানো সেটা? সে তোমার বাড়ির সম্মানকে
এক মুহূর্তের ব্যবধানে পায়ের কাছে এনে ফেলেছে। তুমি কি জানো সেটা? তুর্য কোনো কারণ ছাড়া ঈশার গায়ে হাত তুলেছে, ওকে তুলনা করেছে একজন। না থাক, আশা করি যতটুকু তোমাকে বোঝানোর তা বোঝাতে পেরেছি। একটা চাপা গুঞ্জন শুরু হলো মহলে। বাড়ির সবাই একই সাথে আর্তনাদ করে উঠল শ্রাবণের কথাগুলো শুনে। আফিয়া বেগম, নূপুর বেগম ঈশাকে দেখতে লাগলেন রাগী দৃষ্টিতে। ছুটে গেলেন মরিয়ম বিবিও। কি এত বড় স্পর্ধা? এতে বড় স্পর্ধা করার হয় কি করে? খানের নাতনির গায়ে হাত তোলে? কোথায় তুর্য? দেখো তোকে। গর্জে উঠলেন খান সাহেব। আতঙ্কে কেঁপে উঠল সবাই। না না না, এটা অসম্ভব খান সাহেব। আমাদের ছেলে এমন কোনো কাজ করতেই পারে না। বলে উঠল তুর্যর মা। মহিলা বড় ধরিবাজ, দেখলেই বেশ বোঝা যায়, কিন্তু তাকে ধরা যে এত সোজা নয়। এই বিয়া যেখানেই ভেঙে দিলাম আমি। ঈশা, এদিকে এসো। খোলা এই কুলাঙ্গারের আংটি আর ছুঁড়ে ফেলো বাইরে। নানাজানের হুকুম অমান্য করলেন না ঈশা। ছুটে এসে দাঁড়ালো নানাজানের সামনে। চটজল দিয়ে হাতের রিংটা খুলে ছুঁড়ে ফেলে দিতেই সেটা গিয়ে পড়ল তুর্যর কপালে। তিতিরকে তুলে দেওয়া হলো বরের গাড়িতে। মেয়ের বিদায়ে হাউমাউ করে কেঁদে ভাসালেন সবাই। বাবা, মা, দাদা, দাদি, এমনকি বাড়ির কাজের লোকটাও। তিতিরকে ভালোবাসে না এমন মানুষ বড়ই কম মিলবে। যেমন শান্ত তেমন ভদ্র, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা কোনো গুণেতেই কমতে ছিল না ভিতরের মাঝে। বড্ড সহজ সরলও বটে মেয়েটা। কে জানে শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে পারবে কিনা। আফিয়া বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। নূপুর বেগম আর মরিয়াম বিবি তাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে দিয়ে গেলেন। সারাদিনের এত ধকলের পরে এমন কাঁদা যে মেয়েটা উচিত হয়নি, আরও কত রকম বুঝিয়ে গেলেন তারা। কিন্তু মায়ের মন বলে কথা, মেয়ে বিদায়ে মা কাঁদবে না, মায়ের বুক খালি হবে না, এও কি সম্ভব? সবারই মন খারাপ হয়। এই মন খারাপের ভিড়ে ঈশার মনটা যেন একটু বেশিই খারাপ। নিজের ওপর বড্ড রাগ হয় মাঝে মধ্যে, যে ওকে নিজের সবটা উজাড় করে ভালোবেসেছিল, তাকে বোকার মতো পায়ে ঠেলে দিয়েছিল কেবল বাড়ির সম্মানের কথা ভেবে। আর আজ যা হলো তাতে সত্যি কি আর বেঁচে রইল এই বাড়ির সম্মান? যার সাথে ও গোটা জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেই মানুষটাই তো ওকে এক ধাক্কায় ওর নিজের নজরেই নিচু করে দিল। এসো 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 পাখি। চমকে উঠল ঈশা। চটজলদি পেছনে মুড়ে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল ছোট্ট একটা ডাকপিয়ন বাক্স, যার উপর আসন জুড়ে বসে আছে কথা বলা একটা টিয়া পাখি। টিয়া পাখিটির পায়ের কাছে গোটা গোটা অক্ষরে লেখা, ডাকপিয়নের ছুটি নেই। ঈশা ছুটে গেল ডাকপিয়নের বাক্সটার কাছে, যেটা হাতে ধরে দাঁড়িয়ে আছে শ্রাবণ। ঈশা ছুটে এসে একরকম কেড়েই নিল ডাকপিয়নের বাক্সটা। নিজের আনন্দ খুশি যেন কিছুতেই দমিয়ে রাখতে পারছে না। সে মৃদু চিৎকার করে হাসতে হাসতে বলে উঠল, ডাকপিয়ন? আমার ডাকপিয়ন? হ্যাঁ, তোর ডাকপিয়ন। মুগ্ধ হেসে বলল শ্রাবণ। সেই কথা মুগ্ধ হাসিতে বসন্ত ফুটল ঈশার হৃদয়ে। পুনরায় মৃদুস্বরে চেঁচিয়ে বলল, আমার নামে চিঠি এসছে শ্রাবণ ভাই? শ্রাবণ হেসে উঠল শব্দ করে। ঈশার গাল টেনে আহ্লাদ করে বলল, এসেছে পাগলি। ডাকপিয়নের এই ছোট্ট বক্সটি অনেক ছোটবেলায় একটা মেলা থেকে ঈশাকে কিনে দিয়েছিল শ্রাবণ, এবং তারপরে তিনি ডাকপিয়নে চিঠি জমার খবর দিতে কিনে আনলো এক কথা বলা টিয়া পাখি, যার নাম ছিল মিঠু। রোজ যখন ঈশা ঘুম থেকে উঠত, ঠিক তখনই মিঠু মিষ্টি করে ডাকতো, ইসু ইসু, চিঠি চিঠি। রোজ ঈশার নামে চিঠি পড়তো এই ডাকপিয়নে, আর যেটাই ঈশার অভ্যাসে পরিণত হতে লাগলো প্রতিনিয়ত। রোজ ঘুম থেকে উঠেই মিঠুর ডাক এবং ছোট্ট একটা চিঠি। হঠাৎ একদিন মিঠুর বড্ড অসুখ করলো। কাউকে কোনো সুযোগ না দিয়েই মিঠু চলে গেল না ফেরার দেশে। মিঠুর চলে যাওয়ার শোক ছোট্ট ঈশা কিছুতেই কাটাতে পারল না। না খাওয়া, না দাওয়া, না ঘুম। সারাক্ষণ ডাকপিয়নের সামনে বসে থাকতো মিঠুর কথা বলার আশায়। কখন মিঠু কথা বলবে, কখন মিঠু ইস্যু বলবে, আর কখন চিঠি বলবে। রোজ একের পর এক চিঠি দিয়ে ভরে যেতে লাগলো ডাকপিয়ন, কিন্তু ঈশার তার প্রতি কোনো আগ্রহ বাড়তে পারল না। একদিন চিঠিদাতা যেন অস্থির হয়ে উঠল। একদিন ঈশার ঘরে খবর দিতে গেল তার সমস্যা কী, কেন সে এমন উদাসীন হয়ে পড়ল, কেন সে কোনো চিঠি তুলছে না। ঈশার ঘরে গিয়ে চিঠিদাতা দেখতে গেল ডাকপিয়নের বাক্সটা গোটা গোটা অক্ষরে লেখা, ডাকপিয়নের ছুটি নেই। অবাক হলো চিঠিদাতা।
এই সমস্যার সমাধান কি? পুনরায় সে চিঠি লিখতে আরম্ভ করলো, কিন্তু রোজ চিঠি লিখেও যে কোনো লাভ হচ্ছে না। ঈশা কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। তাই সে সিদ্ধান্ত নিল ঈশার জন্য পুনরায় টিয়া পাখি আনা হবে, তবে এমন পাখি আনতে হবে যার কোনোভাবেই মৃত্যু হবে না। যে ভাবা সেই কাজ। চিঠিদাতা বাজার থেকে পুনরায় একটা কথা বলা টিয়া পাখি কিনে আনলো, তবে সে এমন পাখি যে সারাক্ষণ রেকর্ডারের মতো ইস্যু পাখি বলে ডাকবে। কোনো কিছুতেই সে থামতো না। পূর্বের মিঠুর চেয়ে এই মিঠু 1000 গুণ বেশি স্পিডে ও 1000টা বেশি কথা বলতো। ঈশা স্বাভাবিক হয়ে গেল। পুনরায় তার রোজকারের নিয়ম মেনে ঘুম ভাঙতে লাগলো, এবং রোজ ইস্যু পাখি চিঠি এসেছে বলে তার ঘুম ভাঙাতে লাগলো। ইসু পাখি চিঠি এসেছে, ইসু পাখি। ক্যাচ ক্যাচ করে কথাটা বলে শান্ত হয়ে গেল মিঠু। ঈশা খিলখিল করে হাসতে লাগলো। এত আনন্দ সে কোথায় রাখবে? শ্রাবণ যে পুনরায় তার হাসির কারণ তাকে ফিরিয়ে দিল, এত কৃতজ্ঞতা বোধ সে কি করে প্রকাশ করবে? অভিমানের তীব্র পাহাড় জমে হঠাৎ একদিন ডাক পিয়নের বাক্সটি নিয়ে চলে যায় শ্রাবণ। সেদিন ছিল এক কালবৈশাখী রাত, যে রাতের পর ঝড়ো হাওয়া দেখলেই বুক ফেটে কান্না আসতো ঈশার। ঈশা অনেক অনুনয় বিনয় করেছিল ডাক পিয়নের জন্য, কিন্তু শ্রাবণের মন গলেনি আর। গত 3 বছরে ঈশা আর একবারের জন্য দেখেনি এই ডাক পিয়নকে। আশা করি আর মন খারাপ করবি না। দেখ, আমাদের জীবনে সব মানুষ যে ভালো হবে এবং সব কিছু যে ভালো ঘটবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের জীবনে খারাপটা তখনই আসে যখন আমরা ভালোর ব্যবহার ভুলে যাই, ভালোর কদর করতে পারি না। আমি তোমার সাথে বড্ড অন্যায় করেছি, তারই শাস্তি বুঝি। তুই হয়তো তোর পাশ থেকে ঠিক ভেবেছিলি, আর আমি আমার পাশ থেকে ঠিক, তাই আমরা কেউই খারাপ হলাম না। তুমি আমাকে কখনো মাফ করতে পারবে শ্রাবণ ভাই? কিসের মাপ? অন্যায় করেছিস নাকি তুই? তুমি আমার উপরে রেগেও নেই? উচ্ছ্বসিত গলায় বলে উঠল ঈশা। শ্রাবণ মৃদু হেসে বলল, না, রেগে নেই। যা, এবার ঘরে যা, রেস্ট নে। সারাদিন অনেক ধকল সামলেছিস। এটা নিয়ে যাই। শ্রাবণ পুনরায় হাসলো, বলল, তোর জিনিস, তোর ইচ্ছে, যা খুশি কর। খুশিতে আত্মহারা হয়ে গেল ঈশা। ওর ইচ্ছে করলো শ্রাবণকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে। পরক্ষণেই নিজের আবেগ সামলে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ডাক পিয়নের বাক্স নিয়ে চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে চোখ মুখ শক্ত করে নিল। হঠাৎ তার বারবার মনে পড়ছে তুর্যর কথা। তুর্যর ব্যাপারটা মোটেও স্বাভাবিকভাবে হজম করতে পারছে না সে। এত অপমানের পরেও সে বারবার ঈশাকে বিয়ের জন্য পায়ে পড়েছে খান সাহেবের। এই দুমুখী আচরণের কারণ কি? ঈশার প্রতি ওর চিন্তা ভাবনা, কার্যকলাপ কিছুই যেন একে অপরের সাথে মিলছে না। ওর উদ্দেশ্য কি শুধু ঈশাকে ভালোবাসা, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে? খোঁজ নিয়ে দেখতে হবে। শ্রাবণের হাতে জোর আছে বেশ। এক খুশিতেই গাল কেটে রক্ত জমাট বেঁধেছে তুর্যর মুখে। চোখের কোণটাও কালছেঁচে হয়ে উঠেছে। হাতে বরফ নিয়ে ছেলের রুমে ঢুকলেন রূপা বেগম। তুর্য আধা শোয়া হয়ে বসে আছে বিছানায়। ডান হাতের কোলে ল্যাম্পশেডটা বারবার অন অফ করছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্ষিপ্ত সে। রূপা বেগম রুমে ঢুকতে তার পানে ক্ষোভ নিয়ে তাকালো সে। পাত্তা দিলেন না রূপা বেগম, উল্টো রাগ ছেড়ে বললেন, তর সইছিল না এত ভালো সম্বন্ধটা হাতছাড়া করা, তাই না? এবার খুশি তো? আরো খেপে গেল তুর্য। কেমন হিংস্র চাহনি নিক্ষেপ করে বলল, কাটা খেয়ে নুনের ছিটা দিতে এসেছো? ফোন যখন করেছিস শুনতে তো হবে, তাই না? ভুল করেছি কি আর সাধে? ওকে পায়ের নিচে রাখতে হলে একটু আধটু করা হতেই হতো, কিন্তু ওই শ্রাবণটা এসে তো। হয়েছে, খুব করে দেখিয়েছো, এবার এটা লাগাও। ইস, মেরে কি অবস্থা করেছে। আফসোস করে শেষোক্ত কথাটা বললে বরফের বাটিতে এগিয়ে দিল রূপা বেগম। তুর্য উঠে বসলো, মায়ের দিকে বরফের বাটিটা নিতে নিতে বলল, সব শোধ তুলবো মা, তুমি এ নিয়ে চিন্তা করো না। কিভাবে তুলবি? আছে, ও তুমি বুঝবে না। ও আমি বুঝতেও চাই না। যা করবি তাড়াতাড়ি।
ওষুধ নিয়ে আসবো। হুম। ভাবুক মনে বসে রইল তুর্য। শ্রাবণ কি ঈশাকে ভালোবাসে, কিন্তু সেটা কি করে হবে? সে তো প্রায়ই ঈশার সম্বন্ধে খোঁজ নিয়েছে। এরকম কিছু হলে একটু একটু তো খবর পেতই। আবারও খোঁজ নিতে হবে, ভালো করে খোঁজ নিতে হবে। চোয়াল শক্ত করে ঈশার পানে তাকিয়ে আছে শ্রাবণ, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে ওকে। ঈশা গুটিসুটি হয়ে বসে আছে, চেহারার এমন ভাব করেছে যেন বিশ্বের সেরা অসহায় ব্যক্তি সে। বাড়ির প্রায় অর্ধেক লোকই ঘুমে কাদা, ঘুমোয়নি হাতে গোনা কয়েক জোড়া কাপত কপতি। তাদের মধ্যে ঈশা এবং শ্রাবণ অন্যতম। যদিও বা তারা কপত কপতি নয়, ঈশার গালের বাপাশে 5 আঙুলের ছাপ পড়ে আছে। ফর্সা মুখে দাগগুলো খুব বিভৎস লাগছে ঈশার। তুর্যের দেওয়া চরটা এত সহজ ছিল না। দাগগুলো যতবার শ্রাবণের চোখে ভাসছে, ততবারই ভেতর থেকে হিংস্র হয়ে উঠছে সে। ইচ্ছে করছে এক্ষুনি চলে যায় তুর্যর কাছে, এবং যতক্ষণ না ঈশার মুখ থেকে এই দাগগুলো সরছে ততক্ষণ তাকে লাগাতার মারে। চাইলেও পারছে না দাদাজানের জন্য। যা হয়ে গেছে হয়ে গেছে, সে আর এই নিয়ে কথা টানতে চান না। অমন করে তাকিয়ে থাকলে আমার ব্যথা ভালো হবে না, তুমি বুঝতে পারছো না? এতে উল্টো আমার ব্যথা বাড়ছে। ইচ্ছে করছে এই ছাদ থেকে ছুঁড়ে ফেলি নিচে। তুমি আমাকে মার্ডার করতে চাইছো নাকি? উচিত তো সেটাই। যত সমস্যার মনে তুই কেন নাচতে নাচতে বিয়েতে হ্যাঁ করলি? আমাকে না করেও শান্তি হয়নি, তাই না? ডিরেক্ট বিয়ে করতে চলে এসেছে। আজ তোর জন্যই একটা বাইরের ছেলে তোর ঘরে ঢোকার সাহস পেয়েছে। নাকি? জানি, সব দোষ আমারই হবে। এটাকে দোষ দেয়া বলে না, এটাকে বলে গাধামি, বুঝেছিস? গাধামি আবার কি? এই তো সঠিক প্রশ্ন করেছিস। গাধামি কি? ধ্যাৎ, এখন মোটেও মজা করার মুডে নেই আমি। তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করার জন্য বসে থাকি? বড্ড সাহস বেড়েছে তোর। ঈশা চুপসে গেল। মনে পড়লো এই গুরুগম্ভীর লোকটার সাথে একটু বেশি কথা বলে ফেলছে সে। কখন যে পরের চরটা এর হাত থেকে পড়বে কে জানে। শ্রাবণ একটা টুল টেনে বসলো ঈশার সামনে। ঈশা আশেপাশে দেখতে লাগলো। বাতাসে বৃষ্টির গন্ধ। কিছুক্ষণ আগেই খুব বৃষ্টি হয়েছে। তারই রেশ রয়ে গেছে বাতাসে, গাছের ডালে, রাস্তায় এবং বাড়ির ছাদে। ঈশা টেনে নিঃশ্বাস নিয়ে শ্রাবণের পানে তাকাতেই শ্রাবণ ওর হাতে ধরে রাখা মলমটা নিয়ে নিল। তুমি এটা দিয়ে কি করবে? প্রশ্ন করলো ঈশা। শ্রাবণ বিনা জবাবে মলমটা খুলে নিজের হাতে খানিক নিয়ে নিল। ঈশা পুনরায় কিছু বলবে, তার পূর্বেই শ্রাবণ তার হাতটা ঈশার গালে চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল ঈশা। আতঙ্ক নিয়ে শ্রাবণের পানে তাকাতেই শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠল, রিলিফ পাবি, এত ঢং করার কিছু হয়নি। ঢং? আমি ঢং করছি? ব্যথা হলে বল। চুপ। ঈশার মুখে হাত চাপলো শ্রাবণ। ঈশা চোখ বড় বড় করে তাকালো। শ্রাবণ চোখ দিয়ে শাসালো যেন। চোখ নামিয়ে নিল ঈশা। শ্রাবণও খানিক বাদে হাত নামিয়ে নিল ওর মুখ থেকে। অতঃপর গালে ধীরে সুস্থে মলম মালিশ করে দিল। ঈশা আর কোনো কথা বলল না এর মাঝে। চুপচাপ সেবা নিতে লাগলো তার শ্রাবণ ভাইয়ের। আজকের শ্রাবণের মাঝে সেই 3 বছর আগের শ্রাবণের বড্ড মিল খুঁজে পাচ্ছে ঈশা। ঠিক এরকমই তো ছিল মানুষটা, একটু রাগে একটু ক্যারিং। চুপ থাকতে বলেছি, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে বলিনি। কথাটা শুনে লজ্জায় পড়ে গেল ঈশা। লজ্জা পেয়ে চোখ উল্টে পাল্টে নামিয়ে নিল। মাটিতে বিদ্ধ করে আর চোখে একবার তাকালো শ্রাবণের পানে। শ্রাবণ তখনও একভাবেই তাকিয়েছিল ওর পানে। এবার যেন দুজনের চোখাচোখি হয়ে গেল। ঈশা পুনরায় চোখ নামিয়ে নিলে শ্রাবণ হেসে উঠল মনে মনে। মনে মনে আওড়ালো, পাগলি, তোকে একটা জিনিস দেওয়ার ছিল। আমতা আমতা করে বলল শ্রাবণ। ঈশা মুখ উঁচিয়ে তাকালো শ্রাবণের পানে। বিস্মিত কণ্ঠে শুধালো, কি জিনিস?
বস এখানে। বলেই উঠে চলে গেল সে। ঈশা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। শ্রাবণ গেল আর আসলো। পুনরায় ঈশার সামনে এসে বলল সে। হাতে পলিথিনে মোড়ানো কিছু একটা ধরে রেখেছে। ঈশার কৌতূহল তরতর করে বেড়ে গেল। চোখ মুখ ছোট ছোট করে দেখতে লাগলো শ্রাবণের হাতের ব্যাগটা। কি আছে এতে? প্রশ্ন করলো ঈশা। ঈশার প্রশ্নে শ্রাবণ একবার তাকালো ঈশার পানে, তবে ঈশার প্রত্যাশা অনুযায়ী জবাব দিল না। মৃদু হেসে পলিথিনটা খুলে ভেতর থেকে বের করলো কিছু, যা দেখতে ঈশার চোখ চড়ক গাছ। চোখ জোড়া বড় বড় করে মৃদু স্বরে চেঁচিয়ে উঠে বলল, বেলি ফুলের মালা? দেখি হাতটা দে। হ্যাঁ? শ্রাবণ জবাব দিল না। সে নিজেই ঈশার হাতটা টেনে নিজের হাতে নিল। অতঃপর পরম যত্নে বেলি ফুলের মালাটা পরিয়ে দিল ঈশার হাতে। ছাদের হলদে আলোতে গোটা মুহূর্তটি বড্ড নেশালো লাগছে ঈশার কাছে। ঘোর লাগছে এত সুন্দর মুহূর্তটির প্রতি। সেই সকাল থেকে এভাবে রেখে দিয়েছি, কতবার যে চেক করেছি নিতিয়ে যাওয়ার ভয়ে। ফাইনালি আই এম সাকসেস। ঈশা নিজের হাতটা চোখের সামনে উঁচিয়ে ধরল। হাতের উপর এক ফালি হলদে আলো পড়ল। ঈশা মাতাল হেসে বলল, তুমি আমার জন্য এত ভাবো শ্রাবণ ভাই? একদম না, এখানে ভাবার কি আছে? আর আমাদের মাঝে মোটেও সব আগের মতো নর্মাল নয়, ভুলে যাস না। গম্ভীর হয়ে গেল শ্রাবণ। ঈশা অবাক বনে যাওয়া চেহারায় শ্রাবণের পানে তাকাতেই গম্ভীর ভাবটা বজায় রেখেই উঠে চলে গেল সে। ঈশা হতভম্ব হয়ে বলে উঠল, মানে কি? মানে কি? কে জানে। এই ছেলেটাকে বোঝার সাধ্য কারো নেই। ঈশার তো আরও নয়। আজ তিতিরের বৌভাত। সকাল থেকে বাড়িতে তোড়জোড় শুরু হলো তিতিরের শ্বশুর বাড়ি যাওয়ার। মোট 4টে গাড়ি ভাড়া করা হলো সবাই মিলে যাওয়ার জন্য। দুর্গম পথ, যেতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই চিন্তাতেই বাড়ির প্রায় প্রত্যেকটা মানুষ ভয়ানক সাজলেও মুখে বাড়তে একটা প্রসাধনীয় ছোঁয়ালো না ঈশা। বড় মামি আজও শখ করে শাড়ি পরিয়ে দিয়েছে ঈশাকে। ঈশা শাড়ি না পরার জন্য অনেক জোরাজোরি করলেও সেদিনের মতোই পার পেল না। আসমানে এবং সাদার কম্বিনেশনে একটা সিল্ক শাড়ি পরিয়ে দিয়েছে। সঙ্গে পরল স্বল্প অলংকার। চুলগুলো আগের দিনের মতোই ছেড়ে রাখলো। কানের পাশে একটা সাদা গোলাপ, কপালে পাথরের একটা টিপ আর হালকা লাল লিপস্টিক। এতেই বিরক্ত লাগছে ঈশার। এতখানি পথ সেজেগুজে বসে থাকা তো দূর, এই শাড়ি সামলানোই যে তৃতীয় বিশ্বযুদ্ধের বরাবর। তবে বাকিদের কথা না বলাই শ্রেয় যেন। এক একজন সেজেছে ভূতের মতো। একটা গাড়িতে 10 জন করে গাদাগাদি করে বসেছে। একটা গাড়িতে 8 জন এবং ঈশাদের গাড়ি মোট 13 জন। ঈশাদের গাড়িতে দেওয়াই হলো মূলত সমবয়সীরা একসাথে মজা করে যাওয়ার জন্য। যেখানে বসলো তুতুন, তানি, ঈশা, আরব, শ্রাবণ। শ্রাবণের 2 মামাতো বোন, আরবের 3 জন খালাতো এবং মামাতো বোন, আরও বেশ কয়েকজন। তবে বাকিদের গাড়ির তুলনায় এই গাড়িটা বেশি ফুল হয়ে গেছে। শ্রাবণ ড্রাইভারের পাশের সিটে বসে বাকিদের সবগুলোকে পেছনে বসিয়ে দিল। কিন্তু তারপরও বিপত্তি বাঁধল। এখানে বেশিরভাগই ছোট হওয়াতে মারামারি চলছে কতক্ষণ পর পর। একে একটা কিল দিলে ও ওকে একটা ঘুষি মারছে। আবার টানাটানি চলছে ঈশার শাড়ির আঁচল নিয়ে। ঈশার শরীর শুকনা পাতাল গরনের। এক কোণে বসে সারাদিন পার করে দিতে পারে, তবে এদের সাথে বসাটাই অসম্ভব হয়ে উঠছে ক্রমশ। এরপর আরও একটি সমস্যা দেখা গেল। ঈশার চুলগুলো বড় হওয়ায় অনেকটা মাটির ছুঁই ছুঁই অবস্থা, যা দেখে বাচ্চাগুলো যেন নতুন খেলনা পেল। কতক্ষণ পর পর ঈশার চুল ধরে ঝুলে পড়ছে। বেচারি রেগে গেলেও বেশি কিছু বলতে পারছে না। আর এর সবটাই সামনে থেকে দেখছে শ্রাবণ। তাই হঠাৎ পেছনে এসে গাড়ির দরজা খুলে ঈশার হাত ধরে নামিয়ে নিয়ে চলে গেল সামনের সিটে। আগে নিজে উঠে পড়ে ঈশাকে উঠিয়ে বসিয়ে দিল তার পাশে। ঈশা অবাক স্বরে বলে উঠল, এটা কি হলো? শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠল, চুপ করে বস, একটু নড়াচড়া করলে বাইরে ফেলে দিব। কি বললি?
কি বলবো? তুমি নিজেই তো বললে চুপ থাকতে, এখন আবার নিজেই জিজ্ঞেস করছি। ভাব নিয়ে বলল ঈশা। শ্রাবণ চোখ পাকিয়ে তাকালে আবার চুপসে গেল সে। একই সিটে পাশে পাশে গা ঘেঁষে বসে আছে শ্রাবণ আর ঈশা। ড্রাইভার গাড়ি চালাচ্ছে এক মনে। বাচ্চারা সব একত্র হয়ে হল্লা করছে পেছনে। বারে বারে শ্রাবণের ধমকে 2-4 মিনিটের জন্য চুপ হলেও পুনরায় তাদের আনন্দ উল্লাস জমজমাট হয়ে ওঠে। এদিকে ঈশা কাচুমাচু হয়ে বসে আছে শ্রাবণের ভয়ে। শ্রাবণ ওর এমন ভাব দেখে গলা খাকারি দিয়ে বলল, বসতে অসুবিধা হলেও একটু অ্যাডজাস্ট করে নে। ঈশা পাশ ফিরে তাকালো শ্রাবণের পানে। সে উসখুস করছে, বসতে না পারার দায়ে না, অন্য কারণে। সেটা কি করে বলবে শ্রাবণকে? ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ ভ্রু নাচালো। ঈশা না সূচক মাথা নাড়িয়ে সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করলো। শ্রাবণ এতটা কাছে বসতে ভেতরে ভেতরে কেমন হচ্ছে ঈশার। পেটের ভেতর গুড় গুড় করছে যেন। বেশি অসুবিধা হচ্ছে? না, তেমন অসুবিধা হচ্ছে না। আর একটু এগিয়ে এদিকে। আর এগোলে শ্রাবণের বুকের সাথে লেগে যাবে ঈশার পিঠ। ঈশা লজ্জা পাচ্ছে এই বিষয়টার জন্য। শ্রাবণের এত কিছু মাথায় নেই, তার দুশ্চিন্তা ঈশার অসুবিধা নিয়ে। আরে এগিয়ে আসতে প্রবলেম? বলে ঈশার কোমর ধরে নিজের কাছে টেনে আনলো শ্রাবণ। শ্রাবণের হাত ঈশার কোমর ছুঁতেই হকচকিয়ে তাকালো ঈশা। চোখ জোড়া রসগোল্লা করে তাকাতে শ্রাবণ ওকে তার নিজের কাছে টেনে নিল। পরক্ষণেই চোখে চোখ পড়ল দুজনের। ঈশার বুকের ভেতর ঢোল পেটাচ্ছে কেউ। চোখ মুখ কেমন হয়ে উঠল তার, খানিক লজ্জা খানিক ভয়। বস চুপটি করে। মানুষটাকে সত্যি বুঝে না ঈশা। এমন 100টা রূপ এক এক মুহূর্তে, কোনটা আসল ভাববে সে? শ্রাবণের শরীর থেকে এক মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে বারবার। ঈশা না চাইতেও বারবার সেই মাতাল ঘ্রাণ উপভোগ করতে শ্রাবণের প্রতি ঝুঁকে যাচ্ছে। শ্রাবণ হয়তো বুঝতে পারছে না ঈশার মতলবখানা। সে স্বাভাবিকভাবেই ঈশাকে ধরে রেখেছে আগের মতো। ঈশা সেই সুযোগে শ্রাবণের আরও সন্নিকটে পৌঁছে গেল। খানিক বাদে শ্রাবণের মনে হলো ঈশা তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কি অদ্ভুত ব্যাপার! এই তো এক্ষুনি ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল শ্রাবণের পানে, আবার এক্ষুনি ঘুম। শ্রাবণ মনে মনে হাসলো। হেসেই ঈশার কোমর ছেড়ে কাঁধে আগলে নিল। ঈশাকে আগলাতে আগলাতেই পুনরায় পেছন থেকে হই হুল্লোড়ের শব্দে রাগে চোখে তাকালো শ্রাবণ। শ্রাবণের রাগী দৃষ্টি জোড়া ভরকে দিল বাচ্চাগুলোকে। তারা নিজ নিজ দায়িত্বে চুপ হয়ে গেল। ভাইয়া, গাড়ির এসিটা বন্ধ করে গাড়ির জ্বালানাটা খুলে দেই না, বলল তুতুন। ওর চোখ মুখ বিধ্বস্ত দেখাচ্ছে, যা দেখে বুঝতে অসুবিধা হলো না এসিটা ঠিক হজম করতে পারছে না তুতুন। তানি বলল, আমার বমি পাচ্ছে এসির গন্ধে। তানি আবারও বলল। কথাটা বলে থামতে পারল না তানি। এর মধ্যেই বমির বেগ চাপলো তুতুনের। হা করতেই মৃত গলায় চেঁচিয়ে উঠল তানি। আরও পাশ থেকে তুতুনকে ধরে বলল। ড্রাইভার গাড়ি থামালো চট জলদি। তুতুন লাফিয়ে পড়ল গাড়ির বাইরে। সঙ্গে সঙ্গে বমি। তানি ঘৃণার জন্য যেতে পারছে না বোনের কাছে। আরব কি করবে যেন বুঝতেই উঠতে পারছে না। এদিকে শোরগোল শুনে উঠে পড়ল ঈশা। আশেপাশে তাকিয়ে কতক্ষণ বোঝার চেষ্টা চালালো কার কি হলো। অতঃপর যখন দেখলো তুতুন বমি করছে, একরকম দৌড়েই তুতুনের কাছে যায়। 2 হাতে ওর মাথাটা চেপে ধরে গলা উঁচিয়ে পানি চাইলো। পানি নিয়ে গেল শ্রাবণ। তুতুন 2 বার লাগাতার বমি করে শান্ত হলো। ঈশা ওকে পানি খাওয়ালো। অতঃপর চোখে মুখে খানিক পানির ছিটা দিয়ে কাছে টেনে জড়িয়ে রাখলো নিজের সাথে। স্নেহ ভরা গলায় জিজ্ঞাসা করলো, বেশি খারাপ লাগছে? তুতুন কাঁপছে। কাঁপতে কাঁপতে কোনো রকমে জবাব দিল, আমি বাসায় যাব আপা। ওর কথা শুনে ঈশা শ্রাবণের পানে তাকালো। শ্রাবণ এগিয়ে এসে তুতুনের মাথায় হাত রাখলো। আলতো করে হাত বুলিয়ে বলল, একা বাসায় গিয়ে কি করে থাকবি? গাড়িতে কিছুক্ষণ ঘুমিয়ে নে, দেখবি আস্তে আস্তে ভালো লাগবে।
তুতুন কান্না করতে লাগলো, যা দেখে ঈশা ওকে আগলে ধরে বলল, কাঁদছিস কেন সোনা? আমি আছি তো। তোর মেজো আপা থাকতে এত চিন্তা করতে হয়? আমার অনেক খারাপ লাগছে আপা, আমি আর ওই গাড়ি তুলবো না। শোনো মেয়ের কথা, আমরা এই গাড়িতে না উঠলে কি করে যাব বড় আপার কাছে? বড় আপা যে আমাদের পথ চেয়ে বসে আছে। বড় আপাকে চলে আসতে বলো না প্লিজ। চলে আসতে বললেই কি চলে আসা যায়? বড় আপা এখন শ্বশুর বাড়িতে, ওখান থেকে ওকে আসতে হলে সবার অনুমতি লাগবে। বলল শ্রাবণ। তুতুন বুঝতে চাইল না যেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঈশা ওর মাথায় হাত বোলাতে বোলাতে নিয়ে গেল গাড়ির কাছে। 7-5 বুঝে আবারও উঠিয়ে দিল গাড়িতে। তবে এবার সেও উঠল তুতুনের সাথে। পেছন থেকে কয়েকজন সামনের সিটে পাঠিয়ে দিল শ্রাবণের কাছে। বাচ্চাদের তুলে দিয়ে শ্রাবণ উঠতে নিলে ডেকে উঠল তুতুন। বলল, তুমিও বসো না আমার কাছে ভাইয়া, নয়তো আমার আরো খারাপ লাগবে। তুতুনের কথা ফেলতে পারল না শ্রাবণ। আরবকে বাচ্চাদের সাথে সামনে দিয়ে সে এসে বসলো তুতুনের আরেক পাশে। তুতুনকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঈশার কোলে মাথা রেখে শুয়ে পড়। তুতুন তাই করলো। ঈশার কোলে মাথায় রেখে শুয়ে পড়ল। ঈশা আস্তে আস্তে ওর মাথায় হাত বোলাতে লাগলো। তোরও তো গাড়িতে বমি করার স্বভাব আছে, বমি পেলে এক্ষুনি করে আয়। রুক্ষ গলায় কথাটা ঈশার উদ্দেশ্যে বলল শ্রাবণ। ঈশা মুখ কুঁচকে তাকালো, নাক সেটকে বলল,